আসসালামু আলাইকুম, আদাব। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ২০২৫ সালে কুলির মুভি নিয়ে আলোচনা করব। এটা এক্সপ্লেনেশন হবে এবং আমি বলবো 2025 একটা বামার মুভির মধ্যে একটা। খুব একটা আমার কাছে ইন্টারেস্ট লাগেনি, কিন্তু রজনীকান্ত থাকার কারণে এটা আমি অনেকটা ইন্টারেস্টেড ছিলাম। ডিরেক্টর হচ্ছেন লোকেশ কানাগরাজ এবং মিউজিক দিয়েছে অনিরুদ্ধ, অ্যাকশন আনাবেরিভ। এবং ওভারঅল যদি আপনি মুভিটাকে চিন্তা করেন তাহলে এটা হচ্ছে আপনার টোটালি ফ্যান সার্ভিস একটা মুভি। বেসিক্যালি রজনীকান্তের 50তম ছবি নিয়ে এই ছবির আলোচনা, এবং আমরা শুরুতেই চলে যাই হচ্ছে দয়াল নামে একটা ক্যারেক্টার। তার এক্সপ্লেনেশন হতে থাকে সে একটা ড্রাগ মাফিয়া চালায়। বেসিক্যালি ড্রাগ মাফিয়া না, একটা হিউম্যান অর্গান, একটা স্মাগলিং ক্রু চালায় আর কি। বেসিক্যালি এটা সেকেন্ড লিড হিসেবে থাকে। সৌবিন শাহির হচ্ছেন দয়াল হিসাবে আছেন। তার ক্যারেক্টার অনবদ্য এবং সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে, এবং আশেপাশে অন্যান্য ক্যারেক্টারগুলো দেখা যায়। নাগার্জুনা সাইমন হিসেবে আছেন, এবং সৌবিন শাহির ওনার রাইট হ্যান্ড হিসেবে আছেন। ফ্যাক্টরিতে কোনো যদি সমস্যা হয়ে থাকে বা কোনো প্রবলেম হয়ে থাকে তখন সৌবিন শাহির চেক করেন, এবং এটা মানে ওভারঅল একটা পোর্টকে নিয়ে ঘটনা আর কি। হ্যাঁ, পোর্টের মধ্যে হাজার হাজার শ্রমিক থাকে এবং এদেরকে দিয়ে কাজ করানো হয়। এই ছবি নিয়েই কুলি ছবির ঘটনা। এখানে একটা রিং চলে, স্মাগলিং রিং। এটার রহস্য উদ্ঘাটন করতে করতে পুরো ছবিটা করা হয়। সো যাই হোক, আমরা তারপরে আস্তে আস্তে একটা শহরের মধ্যে দেবা ম্যানশন নামে একটা ম্যানশন দেখতে পাই, যেখানে কিছু ছেলেপেলে আসে থাকার জন্য। তো বেসিক্যালি এই ছেলেপেলেগুলো পড়াশোনার জন্য আসে, এবং তাদেরকে একজন একজন মানে একটা জায়গায় নিয়ে যায় থাকার জন্য, এবং এখানে অ্যালকোহল বাদ দিয়ে সব কিছুই চলে। এবং কে কী করে, ওভারঅল রজনীকান্ত যে এখানে ছেলেপেলে পড়াশোনার জন্য রেখেছেন, এই ম্যানশনটা ফ্রি খাওয়া দাওয়া সব কিছুর জন্য, এটাই দেখানো হয়। এবং আমরা তারপর দেখতে পাই রজনীকান্তের একটা ক্যামিও টাইপের ইন্ট্রো সিন, যেখানে ওভারঅল কিমা মেশিন করতেছিল। তো ভালোই লাগছে আমার। ইন্ট্রোটা খারাপ ছিল না, ইট ওয়াজ গুড। যাই হোক, এরপরে একটা সং সিকোয়েন্স থাকে, রজনীকান্তকে বেশ ফ্রেশ মোডে দেখা যায়, এবং আমরা দেখতে পারি তার ডান্স মুভগুলো একটু অন্যরকমের হয়ে থাকে। সো ওভারঅল আই লাভ দিস সং অ্যান্ড ডান্স, ভালো লেগেছে। আস্তে আস্তে আমরা দেখতে পাই যে রজনীকান্তের কাছে একটা নিউজ আসে যে তার বেস্ট ফ্রেন্ড আসলে এই পৃথিবীতে নেই। সো সে দেখতে যায় তার বেস্ট ফ্রেন্ডকে, এবং দেখতে যে শ্রুতি হাসানের সাথে দেখা হয়। এবং শ্রুতি, যে মেয়েটা আমাদের এখানে দেখা যায় সত্যরাজ, যিনি ক্যারেক্টারটা প্লে করেছেন, তার বড় মেয়ে, এবং দেখা যায় সে তার মেয়েদেরকে নিয়ে খুব ভালোভাবে দিন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একদিন হার্ট স্ট্রোকের কারণে মারা যায়। তো মানে শেষ হয়ে যায় আর কি টেকনিক্যালি। তাই আমরা দেখতে পাই যে এদিকে সৌবিন শাহের মানে আমাদের দয়াল, যিনি ক্যারেক্টারটা আছেন, তিনি আসলে একজনকে খুঁজতেছেন, এবং তিনি জানতে পারেন যে সত্যরাজের মেয়েই হচ্ছে ওই মেয়ে যাকে তিনি খুঁজতেছিলেন। কিনা কেন খুঁজতেছিলেন ওইটা তখন আমরা দেখতে পাই যে রজনীকান্ত বা দয়া আসে। মানে দয়া মানে হচ্ছে শ্রুতি হাসান আসেন। শ্রুতি হাসানের সাথে কথাবার্তা হয়, কথা কাটাকাটি হয় যে আপনি কেন আসছেন আমাদের এখানে, সো কি কারণে আসছেন। এগুলো সব খুঁজতে খুঁজতে আস্তে আস্তে সে কোথায় কাজ করতো সত্যরাজ, তার মেয়ে কোথায় কাজ করতো, এটা বের করে ফেলে, এবং জানতে পারে হচ্ছে একটা চেয়ার নিয়ে বেসিক্যালি ঘটনাটা। সে অ্যান্টি ক্রিমেটারি মানে মানবদেহকে উইদাউট পুড়িয়ে ক্রিমেটিং করার জন্য যে টেকনিক বা পুরানোর যে টেকনিক, আমরা কিন্তু আসলে দেহ পুড়াই। সো এই জিনিসটা যাতে না পুড়ে অটোমেটিকলি ইলেকট্রিসিটির মাধ্যমে এটা পুড়ে যায়, এটাই একটা মেশিন আবিষ্কার করে, এবং সরকার এই মেশিনটাকে খারাপ হাতে পড়ে গেলে খারাপ হবে এটা বলে অফ করে দেয়। তো যার কারণে সত্যরাজের খুব মন খারাপ হয়ে গেছিল। তখন সাইমন একে খুঁজে বের করে সত্যরাজকে, এবং তাকে থ্রেট দেয় যে সে যদি মেশিনটা না চালায় তাহলে তার ফ্যামিলির ক্ষতি করবে। এবং আস্তে আস্তে আমরা দেখতে পাই যে সত্যরাজ সাইমনের এই কথাটা শুনে তার আন্ডারে কাজ করতে থাকে এবং ভালো অ্যামাউন্ট কামাতে থাকে, এবং সাথে তার অপারেটর হিসেবে তার মেয়েও থাকে। সো ওভারঅল আমরা দেখতে পাই যে অনেক বডি তারা মানে অফ করে দেয় এই মেশিনের মাধ্যমে।
তো দেবা মানে রজনীকান্ত আস্তে আস্তে খুঁজতে খুঁজতে এখানে আসে এবং এসে তার ফ্রেন্ডের সব ঘটনাগুলো জানতে পারে এবং পুরা পোর্টের মধ্যে সে আস্তে আস্তে ইনভেস্টিগেশন করতে থাকে যে কিভাবে কি হলো। তো হঠাৎ করে দয়ালের মনে পড়ে যে সেদিন যখন সত্যরাজের সাথে ওই কাজগুলো করতেছিল তার সাথে একটা মেয়ে থাকে এবং সেই মেয়েটাই এগুলো সব অপারেট করতে পারে ওই চেয়ারটা, যেহেতু সত্যরাজ ওই মেশিনটা চালাতে পারতো, তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিল। হঠাৎ করে ওখানে লোকজন পাঠিয়ে দেয় তাকে কিডন্যাপ করার জন্য। রজনীকান্তের অ্যাকশনগুলো এই সিকোয়েন্সে অসম ছিল। আই লাভড ইট, লিটারেলি আই লাভড ইট। তো এখানে ভালো লেগেছে তার অ্যাকশনগুলো এবং ডায়লগগুলো ভালো লেগেছে। বেসিক্যালি অ্যাকশন কোরিওগ্রাফ আনাবারাই ভালো করেছেন এবং ফ্ললেস একটা অ্যাকশন ছিল। টেলকম পাউডার দিয়ে অ্যাকশন আমি কখনো দেখিনি, সো ইট ওয়াজ ইন্টারেস্টিং। আর এখানে আমরা দেখেছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল অসাম। সো ওভারঅল আমরা দেখতে পাই তাদেরকে নিয়ে আসা হয় দয়ালের কাছে। দয়াল তারপরে ওদেরকে বলে যে তুমি ওই মেশিনটা অপারেট করে দেখো, নাহলে কিন্তু তোমাদের সবারই সমস্যা হবে, মানে বেসিক্যালি নাই করে দেবে আর কি। তো এই ভয়ের চোটে বা এই থ্রেটের জন্য শ্রুতি হাসানের জন্য বা শ্রুতির জন্য, শ্রুতি যেখানে এই ক্যারেক্টারটা প্লে করতেছে প্রীতি নামে, একই সেম রাইম অ্যান্ড নেম। তো আমার কাছে মনে হয়েছে যে তারপরে আস্তে আস্তে তারা মেশিনটা অপারেট করতে শিখে এবং অপারেট করেও ফেলে সাকসেসফুলি। সো ওভারঅল অপারেট করার পরে তারা বুঝতে পারে যে তারা পুরো জিনিসটা কাজ করতে পারতেছে এবং আস্তে আস্তে কাজ করতে থাকে। এদিকে দায়া মানে রজনীকান্ত ভিতরে ভিতরে ফ্যাক্টরির ভিতরে আস্তে আস্তে খোঁজ নিতে শুরু করে যে তার ফ্রেন্ডকে আসলে শেষ করছে কে। এই জিনিসটা সে আস্তে আস্তে ইনভেস্টিগেট করতে থাকে বিভিন্ন লোকজনের সাথে মিশে মিশে থেকে থেকে, এবং একটা সময় সে আবিষ্কার করে যে এখানে শ্রমিক যারা মারা যাচ্ছে বা নিয়ে আসতেছে তাদেরকে আসলে শেষ করে দেওয়া হচ্ছে অন্যভাবে। টেকনিক্যালি তাদের বিভিন্ন কি বলবো আপনার বডি পার্টস গায়েব হয়ে যাচ্ছে টেকনিক্যালি। সো এটা যখন সে বুঝতে পারে তখন সৌবিন শাহেরেরও পিছা নিতে থাকে। এদিকে সাইমনের একটা ছেলে থাকে, সেই ছেলের সাথে একটা মেয়ের প্রণয় ঘটে থাকে এবং আস্তে আস্তে তারা দেখতে পারে যে সাইমনের, প্রথমে মনে করছিল দয়া যে সাইমনের ছেলে হচ্ছে এখানকার দোষী, কিন্তু আস্তে আস্তে সে সব কিছু বের করতে থাকে। এই সিকোয়েন্সে সাইমনের আগমন ঘটে, যে হচ্ছে পোর্টের মালিক বা এই পোর্টটা হ্যান্ডলিং করে, এবং আস্তে আস্তে সাইমনও বুঝতে পারে যে ব্যাপারগুলো কি চলতেছে। এবং এদিকে রজনীকান্ত এই কাজটা করতে করতে পুরা হয়ে যায়, এক্সস্টেড হয়ে যায় এবং টায়ার্ড হয়ে যায়, এবং এসব কাজ করতে আর তার ভালো লাগে না। সে চিন্তা করছে যে এই কাজটা ছেড়ে দেবে এবং ভেতর থেকে খোঁজ নেবে কাজ করে করে। তো একটা সময় মানে প্রীতিও বলে যে আসলে আমাদের সংসার চালানো খুব কষ্ট, এবং আমি যদি এই কাজটা না করি তাহলে আমি সংসার চালাতে পারবো না। এগুলো দেখে ইমোশনাল হয়ে রজনীকান্ত তারপরে চলে যায় হচ্ছে সাইমনের কাছে, এবং সাইমন রজনীকান্তকে বলে তুমি যদি এই কাজটা না করো তাহলে তোমাকে একটা কাজ দিয়ে আমি কখনো ডিস্টার্ব করবো না, সেটা হচ্ছে সৌবিন শাহেরকে শেষ করার কাজ, দয়ালকে শেষ করার কাজ। একটা সময় সাইমন বুঝতে পারে যে দয়াল হচ্ছে তার পিছনে চর হিসেবে কাজ করতো পুলিশের, এবং সে ওপেনলি সবার সামনে দয়ালকে আসলে অফ করায় দেয়, এবং অফ করার পরে সে সুন্দর করে রজনীকান্তকে বলে যে তুমি একটা কাজ করো, একে করে দাও, বাদ দিয়ে দাও। তো এই জিনিসটা দেখার পরে রজনীকান্ত একটু অবাক হয়ে যায়, এবং অবাক হওয়ার পরে কবরস্থানে সে সাইমনের লোককে ফোন দেয় যে সে বেঁচে গেছে। তো তখন বলে যে তার কাছে 200 কোটি টাকার আছে, ইনফরমেশন আছে, তুমি তাকে শেষ করে না, তাকে বাঁচায় রাখো। এবং সৌবিন শাহের বা দয়ালু রজনীকান্তের কাছে আসলে ক্ষমা চায় যে করে ওর লোকগুলো আসতেছে আমাকে শেষ করতে, তুমি আমাকে ছেড়ে দাও। তো হঠাৎ করে রজনীকান্তের কি মনে হলো সাইমন ওকে যে ওয়াদা করছিল যে ওকে একটা ইনফরমেশন দিবে তার ফ্রেন্ডের ব্যাপারে, ওটা শুনে তারপরে সে অনেক কিছু চিন্তা করে ওকে ছেড়ে দেয়, এবং সাইমনের কাছে কিন্তু নিউজ চলেও যায় সে বেঁচে চলে গেছে। তো এই জিনিসগুলা যখন জানতে পারে রজনীকান্ত, তখন ঠান্ডা মাথায় ওর লোকজনদেরকে বলে যে ওকে আমি মারতে পারিনি, ও আমাদেরকে করে ইনফরমেশন দিয়ে, উইদাউট ইনফরমেশন দিয়ে চিল্লাচিল্লি করে চলে গেছে। তারপরে সব কিছু শেষ করে রজনীকান্ত অনেক সাইমনের কাছে আসে বা দয়া ওর কাছে আসে, এসে বলে যে কী হয়েছে, আমি ওকে শেষ করতে পারছি, তো এই অবস্থা।
তো তখন সাইমন ওকে একটা ভিডিও দেখায় যে এই ভিডিওটা দেখো, যে তোমাকে আমি বলছিলাম যে তোমাকে আমি কাজটা পূরণ করলে বা কাজটা শেষ করলে তোমাকে একটা ইনফরমেশন দিব। ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার ফ্রেন্ডকে এই দয়াল এইভাবে টর্চার করে মারছে বা শেষ করছে। তো এটা দেখার পরে রজনীকান্ত সবার আগে যে কাজটা করে সেটা হচ্ছে ওর যে কাছে যে লোকটা পাঠাইছিল ওই লোকটাকে শেষ করে ফেলে। তো শেষ করার পরে সাথে সাথে রজনীকান্তের কাছে কিন্তু দয়াল ফোন দেয় যে প্রীতিকে আমি কিডন্যাপ করে ফেলছি, তুমি এখন ওকে বাঁচাতে হলে আমি যা যা বলবো ওই ফ্যাক্টরিতে থেকে তারপর তুমি বলবা। এবং তখনই চলে আসে হচ্ছে 30 বছর আগের কাহিনী, কি হয় কিভাবে হয়। ঠিক আছে। তো এদিকে দেখা যায় যে 30 বছর আগে মানে সত্যরাজ এবং দয়াল দয়াল না, দেবা, এনারা দুইজন খুব ভালো বন্ধু ছিল এবং একসাথে ওনারা আসলে ড্রিঙ্ক করতো না। ওইটাই ওর বন্ধুর প্রথমকে করে ফেলছিল। তো তারপরে এখন দেখানোর জন্য সাইমনের কাছে তো সে ড্রিঙ্ক করার একটা ভান করে এবং এখানে একটা নাচের সিন হয়, এর মধ্যে তার ওই লোকগুলাকে শেষ করে দেয় যারা তাকে পেইন দিছিল আর কি। তো এগুলো সব দেখে টেখে সে ঠান্ডা মাথায় চিন্তা করে এখন কি করবে। সে দয়ালের কথাই শুনতে থাকে এবং প্রীতিকে নিয়ে দয়াল চলে যায় এবং সে যা যা করার সবই করবে বলছে এবং চুপচাপ মেনে নেয় কি করবে। হঠাৎ করে তার হাতে একটা চাবি আসে, এই চাবিটা নিয়ে সে মানে বুঝতে পারে যে কি হয়েছে আর কি। তারপর আমরা দেখতে পাই যে আসলে সবিন সাহেবের সাথে তারা যে ঘটনাটা কি করছিল এবং এটাই দেখা যায় যে সাত্তারাজ যে বাইর করতে পারছিল সবিন সাহেব আসলে কি কারণে এই কাজগুলো করতেছিল, তখনই তাকে কিডন্যাপ করে তাকে টর্চার করে শেষ করার প্ল্যান করে এবং সত্যারাজ তাকে হাসতে হাসতে বলে যে আমাকে যে তুমি টর্চার করে মারতেছো এটা তুমি মানে আমার ফ্রেন্ডকে বললো না, এবং যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু সে তোমাকে তড়পে তড়পে শেষ করবে। এটা শুনে টুনে প্রীতিও এই ঘটনাগুলো শুনে এই ঘটনাটা ওকে বলতেছিল। তারপরে সুবিন শাহির বা দয়াল রজনীকান্তকে বলে যে তোমার কাছে একজন চাবি নিয়ে আসবে, চাবি নিয়ে আসলে তুমি ওই চাবিটা নিয়ে সুন্দর করে একটা জায়গায় যাবা এবং যেয়ে ওখানে পরিচয় দিবা, দিয়ে ওখানে ডকুমেন্টগুলো রাখবা এবং করবা, না হলে কিন্তু সত্যরাজের সব মেয়ে এবং প্রীতি যে আছে তাকে আমি আমার কন্ট্রোলে রেখে দিছি। তো এরকম যদি কিছু হয় তাহলে কিন্তু তোমারই কষ্ট হবে। সো এদিকে দেখতে থাকে যে আমাদের সবিন শাহের এবং আমাদের দয়াল, যিনি রজনীকান্তকে আসলে ম্যানিপুলেট করে বিভিন্ন কাজ করাচ্ছেন, এবং আস্তে আস্তে বুঝতে পারি যে আমাদের সবিন শাহের দয়ালের আসলে টোটাল ইনকাম কোথা থেকে আসতেছে, কিভাবে কি হচ্ছে, এবং একটা আস্তে আস্তে সে পুরো জিনিসটাই জেনে যায়। জেনে যাওয়ার পরে সে একটা গ্যাংয়ের সাথে দেখা হয় এবং সেই গ্যাংটাও ওখানে ভিতরে ঢুকে থাকে সবিন শাহের দয়ালের সবকিছু লুট করার জন্য। এবং ওদিকে রজনীকান্ত এখানে এই জিনিসটা টের পেয়ে যায় যে তারাও জানে যে রজনীকান্ত এসছে। সো দে বোথ হ্যাভ এ ভেরি গুড ফাইটিং সিন। আমার কাছে মনে হচ্ছে খুবই বেসিক ফাইটিং সিন, কিন্তু খারাপ ছিল না, ইট ওয়াজ এনজয়েবল। এবং ওখানেই আসলে একজনকে খুঁজে পায় যে আসলে দয়ালের টোটাল ইনকামের রহস্যটা বের করে যে ফেলে আর কি। বেসিক্যালি অর্গান ট্রান্সপোর্টেশন বা অর্গান হাইজেকিং, স্মাগলিং যেটাকে বলে, সেটা হচ্ছে এই পোর্টটা আসলে জাস্ট একটা হচ্ছে ধোঁয়াশা। এই পোর্টের মধ্যে 14 থেকে 15 হাজার লোক কাজ করতে আসে এবং সাইমন এই পোর্টের হচ্ছে লিজ নিয়েছে 99,000 বছরের জন্য। এবং পোর্টের মধ্যে যারা আসে তারা কাজ করতে তাদের ফুল হেলথ চেক আপ হয়, সব কিছু হয়, এবং সেই হিসাবে সে কিন্তু জানতে পারে যে এগুলো কি চলতেছে। এটা আমরা আস্তে আস্তে পরে জানতে পারবেন, এটা আমরা পরে ব্যাখ্যা করতেছি। এবং এখানে রজনীকান্তকে নির্দেশ দেওয়া হয় অর্জুনকে, মানে সাইমনের ছেলে অর্জুনকে শেষ করে দেওয়ার জন্য, এবং রজনীকান্ত যে তাকে ছেড়ে দেয় এবং তাকে কিছুই করে না। এবং লাস্ট অ্যাট দ্য মোমেন্ট সে বলে যে তুমি যে এই কাজটা করছো এর জন্য আমি এখন তোমাকে শেষ করে দিব। তো লাস্টে প্রীতিকে এসে ফেলতে যেয়ে 5 তলা থেকে ফেলতে যায়, তো ফেলতে যেয়ে পারে না এবং রজনীকান্ত তারপর দেখা যায় সে আস্তে আস্তে সবাইকেই মুক্ত করে ফেলে, মানে হচ্ছে পৃথিবীর সব আগের বন্ধুদেরকেও মুক্ত করে ফেলে এবং
অর্জুনকেও ছেড়ে দেয়। লাস্টে অর্জুন যে মেয়েটাকে পছন্দ করতো সেই মেয়েটা ছিল হচ্ছে সৌবিন শাহের দয়ালের ওয়াইফ। তাকে কিডন্যাপ করে ওই চেয়ারে বসায় দেয় এবং দেখায় যে তুমি যদি এখন এখানে গন্ডগোল করো তাহলে কিন্তু সমস্যা হবে। তারপরে লাস্টে মানে দয়ালকে বা ইয়াকে যে হেল্প করছে সে একটা ইনফরমেশন লিক করে যে প্রীতি হচ্ছে তার মেয়ে। এটা জানার পরে সে অর্জুন মানে সাইমনের ছেলেকে বলে যে এদেরকে ছাড়ো না, এদের অনেক মেয়ে পাবা কিন্তু এর সাথে করো না। তখন প্রীতির সাথে দেখা করতে চলে যায় ইয়া কে বলে রজনীকান্ত, এবং এর মাঝে ওই মেয়েটা ছাড়া পেয়ে যায় মানে দয়ালের ওয়াইফ, এবং সে সবাইকে শেষ করে দেয়। এবং তার ক্যামিওটা ছিল মার্ভেলাস, ইট ওয়াজ এনজয়েবল এবং একটা ভালো ইম্প্যাক্ট ফেলে। সো আমার কাছে ভালো লেগেছে তার ক্যামিওটা, এবং শি ওয়াজ গুড। ঠিক আছে, তো অ্যাজ এ লিড ক্যারেক্টার না হোক সাপোর্টিং ক্যারেক্টার তার ইম্প্যাক্ট খুব ভালো ছিল। এদিকে দয়াল তারপরে বলতে থাকে যে তুমি যে এখন ওকে ইয়া করছো, মেয়েটাকে শেষ করে দিচ্ছ, তো কীভাবে কী করবা। তখনই তারপর সে বলে যে এখানে ফ্ল্যাশব্যাক দেখায় যে দুজনে মিলে প্ল্যান করে তারপর সাইমনের কোম্পানিতে ঢুকে তারপরে একজন চুপ থাকলে আর একজন অ্যাটাক করবে, দুইজনে মিলে সবিন শাহের এবং তার ওয়াইফ ঠিক করে, এবং মাঝখান দিয়ে তারা সব কিছু টাকা পয়সা কামায় নিবে, এটাই হয়। এবং রজনীকান্ত যে তাড়াতাড়ি শ্রুতি হাসানকে উদ্ধার করতে যায় এবং উদ্ধার করতে যেয়ে দুইটা জায়গায় আটকায় যায়। একটা হচ্ছে রেলওয়ে স্টেশনে শ্রুতি হাসান এক জায়গায়, আর একদিকে হচ্ছে রজনীকান্তের বাড়িতে ওর মেয়েগুলো থাকে, মানে হচ্ছে রাজশেখরের মেয়েরা থাকে। এদেরকে উদ্ধার করতে সে ওখানে ফাইট করে। এখানে একটা ক্যামিও আসে উপেন্দ্রার, আর এদিকে সৌবিন শাহেরও ট্রেনে শ্রুতি হাসান পালায় যায়, ওকে পিছিয়ে নিতে থাকে। এবং হঠাৎ করে তার মনে পড়ে তার বাবা বলছিল যে তুমি যদি কোনো দিন মানে কোনো ইয়াতে প্রবলেম হয় তাহলে তুমি ফোন দিবা। কোথায় ফোন দিবা? একটা ল্যান্ড ফোনে ফোন দিবা। এবং রজনীকান্ত দেখে যে ওই ফোনটা বাজতেছে, ওই ফোনটা হচ্ছে ল্যান্ড ফোনের কুলির নাম্বার, এবং সেই ফোন ধরতেই একজন মারামারির এক পর্যায়ে ওই লাইনটা কেটে দেয়। এবং পিছন দিয়ে দেখতে পাই সৌবিন শাহির দয়ালা ওয়াইফ ওর পিছে পিছে যেতে থাকে। আর মাঝখান দিয়ে আমরা দেখতে পাই একটা লাইভ টেলিকাস্টে সাইমন আসতেছিল, এবং ওই লাইভ টেলিকাস্টের মধ্যে হাজার হাজার টিভির লাইভ টেলিকাস্টে সাইমনের ছেলেকে কে শেষ করে দেয়, আমাদের সৌবিন শাহের শেষ করে দেয়। সো ওভারঅল আমরা দেখতে পাই যে সৌবিন শাহের ক্যারেক্টার খুব পাওয়ারফুলি লেখা হয়েছে, এবং রজনীকান্তকে আমরা দেখতে পাই খুব সুন্দর করে অ্যাকশন পোর্ট্রে করা হয়। দিস অ্যাকশন সিন ওয়াজ বেস্ট। এবং উপেন্দ্র এখান থেকে বের হয়ে আসে। উপেন্দ্র রজনীকান্তের একজন কলিগ ছিল, কুলি থাকা অবস্থায় সে তাকে অনেক হেল্প করছে এবং হি ইজ স্টিল হেল্পিং। সে অনেকভাবে তাকে হেল্প করে আসছে, এবং তার সাথে কুলি যারা হিসেবে কাজ করছে তাদেরকেও ডাক দেয়, এবং তারা সুন্দর একটা ফাইটিং সিন করে। তো ওভারঅল আমার কাছে ফাইটিং সিনটা খুব একটা ভালো মনে হয়নি, কারণ খুব মিডিওকার লেগেছে। তো যাই হোক, এরপরে এদেরকে উদ্ধার করতে চলে যায় হচ্ছে সাইমনের কাছে। সাইমন সুন্দর করে দেখতে পায় যে সৌবিন শাহের আসলে ইয়াকে নিয়ে আসে, দুইজনকে কিডন্যাপ করে নিয়ে আসে। যখন দয়ালের থেকে ট্রেন থেকে বেঁচে যায় মানে আমাদের প্রীতি, তো তখন সাইমনের লোকজন এদের দুজনকেই নিয়ে চলে আসে। তো নিয়ে আসার পরে এখানে একটা ম্যাসিভ ফাইট সিকোয়েন্স হয়। এখানে আমরা বুঝতে পারি যে প্রথম থেকে সাইমন একটা কথা বলতেছিল, মানে দেবাকে দেখে তার মনে হচ্ছিল যে কোথায় জানি দেখেছিল। তো এইদিকে সাইমন আবার অর্ডার দেয় হচ্ছে শ্রুতির হার্ট ট্রান্সপ্লান্ট করার জন্য, কারণ পুরা কাহিনীর ঘটনাটাই হচ্ছে এটা যে শ্রমিকদেরকে এখানে কাজ করতে নিয়ে আসা হয়, তাদেরকে ভালো টালো খাওয়ায় টাওয়ায় দিয়ে অর্গানিক স্মাগলিং করে তাদের বডি শেষ করে দেওয়া হয়। এদিক দিয়ে সাইমনকে সে আস্তে আস্তে বলতে থাকে যে তুমি আমাকে আসলেই চিনেছো, কারণ হচ্ছে তোমার বাবাকে শেষ করেছিলাম শ্রমিক লিডার হিসেবে আমি, এবং আমি ছিলাম সে। এবং প্রায় 15-20 বছর আগে তুমি যখন ছোট ছিলে এটাই ছিল আমার সত্যি। তো এটা জানার পরে সাইমন তারপরে ওকে দুইজনের মধ্যে ভালো একটা মিডিওকার ফাইট সিকোয়েন্স হয় বলবো, কারণ আমার কাছে খুব একটা ইন্টারেস্টেড মনে হয়নি দুজনের মধ্যে ফাইট সিকোয়েন্সে।
দেখতে পাই আমরা সাইমনকে শেষ করে ফেলে এবং উপেন্দ্র বের হয়ে যায়। বের হতে হতে হঠাৎ করে দেখা যায় যে আমির খানের ফুল টিম, যেটাকে বলা হচ্ছে দাহা, ক্যামিও হিসেবে আসে এবং সবাইকে ঘিরে ধরে এবং আমির খান রজনীকান্তকে শেষ করতে যেয়ে হঠাৎ করে মনে পড়ে যে প্রায় 20 বছর আগে উনি রজনীকান্তকে দেখেছিল যে সাইমনের বাবাকে শেষ করছে উনি, এবং শ্রমিকদের প্রতিরোধ করতে যায় আর কি। সো ইট ওয়াজ, এই সিনটা ওকে ছিল পুরানো সিন হিসাবে, কিন্তু আমার খুব একটা আহ, কি বলবো, অ্যাজ এ রজনীকান্ত মুভি আই ডেন্ট লাইক ইট। যাই হোক, তারপরে তখন আমির খান ছোটবেলা থেকে ওটা দেখার পর ওনাকে অনেক খুঁজে এবং খোঁজার পরে ওনাকে যখন পায় না তখন আর আগায় নেই। তো এখানে আমির খান বলে যে আপনি তো আপনার নিজের ফ্রেন্ডের বদলা নিয়েছেন, মৃত্যু বদলা, এখন আমার ফ্রেন্ডের মৃত্যু বদলা নেওয়ার জন্য আপনি একটু আমাকে হেল্প করেন। এটা বলে টলে তারপরে দেখতেছে যে সৌবিন শাহেরকে আমির খানের টিম ধরে নিয়ে আসছে এবং তাকে আসলে তারা নিয়ারলি অফ করে দেয়। অফ করে দেওয়ার পরে এখানেই আস্তে আস্তে ছবি শেষ হয়ে যায়, কারণ সৌবিন শাহরিনকে তারা একটা বিশাল গর্তের মধ্যে ঢুকায় দেয়। তো এটা থেকে ছবি শেষ হয়ে যায় এবং দেখা যায় যে ওভারঅল ইট ওয়াজ এ ভেরি ভেরি টিপিক্যাল নর্থ ইন্ডিয়ান বা তামিল মুভি এন্ডিং। আমির খানের ক্যামিও আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। রজনীকান্তকে এখানে গড মোডে আনার থেকে আমাকে মনে হয়েছে ফ্যান সার্ভিস। শ্রুতি হাসান ওয়াজ গুড। উপেন্দ্রের ক্যামিয়ার কোনো মানে ভ্যালুই এখানে আমি দেখতে পাইনি। সাইমন হিসেবে নাগার্জুনার পারফরমেন্স ওভারঅল ছিল, লাস্টে যেভাবে শর্টকাটে মুভিটা শেষ করে দেওয়া হয় যে মানে আমরা জানতে পারি যে রজনীকান্ত কখনোই বলে না যে সেটা তার মেয়ে, এবং মেয়েটাও জিজ্ঞেস করে যে সে তার বাবা কিনা বা এই কুলি নাম্বারে কেউ ছিল কিনা, সে কুলি নাম্বারটা ভুল বলে। মিউজিক ওকে, কারণ জেইলারে যে ফিলিংটা আমি পেয়েছিলাম আমি এখানে এই জিনিসটা পাই নাই। সো লোকেশ কাঙ্গারাজের লাস্ট মুভি যেটা আমার কাছে বলবো, আমার কাছেও খুব একটা ভাই মানে ওনার মুভিগুলো একমাত্র কাইথিতে যে খুব ভালো লাগছে তা না, কিন্তু ইট ওয়াজ বিল্ড উইথ টেনশনস। বাট আদার দেন দ্যাট বিক্রম ওয়াজ ভেরি ভেরি গুড। কিন্তু সেই তুলনায় এই লাস্ট দুইটা মুভি ভাই কি বানাইছে সেই জানে। কারণ আমার কাছে মনে হয়েছে পুরা স্টার কাস্ট নিয়ে যদি তুমি মানে প্লাস পয়েন্ট না দিতে পারো, দেন দের ইজ নো মানে দের ইজ নো পয়েন্ট অফ ইনপুটিং সাচ হিউজ অ্যামাউন্ট অফ মানি। নিয়ারলি মনে হয় 500-600 কোটি টাকা খরচ করা হয়েছে এই মুভিতে। সো এত টাকা দিয়ে ফিজ দেওয়া হচ্ছে তোমার ক্রাফটের উপর আরও, মানে আমার কাছে মনে হয়েছে যে ভাই ক্রাফটের উপর আরও 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 মানে মনোযোগ দেওয়া উচিত ছিল। যদিও তার অনেক কথাই শুনছি আমি ইন্টারভিউগুলোতে যে সে অনেক কষ্ট করছে, ইট ওয়াজ লেবারাস এফোর্ট, বাট আমার কাছে মনে হয় না যে এটা রজনীকান্তের মুভি। এটা ছিল 50 বছর পূর্তি উপলক্ষে একটা ফ্যান সার্ভিস মুভি এবং ভেরি অ্যাভারেজ টাইপের মুভি বলবো। আমার কাছে খুব বেধড়ক কিছু মনে হয় না। জেলার ছবিতে যেরকম নর্মাল সিনকেও একটু অন্যভাবে ঘুরায় সুন্দর করে দেখানো হয়েছে, এখানে ওই জিনিসগুলো করার অনেক চান্স ছিল যেটা লোকেশ মিস করছে। সো আমি নেক্সট মুভির উপর এত আগ্রহ না, আর আমাদের পাবলিকেরও খুব সমস্যা ছিল, কারণ এত ফ্যান থিওরি আসছে যে এই যে চেয়ার দিয়ে টাইম মেশিন হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, মানে মুভি আসার আগেই যেসব জল্পনা কল্পনা সেটাতেই মনে হয় মাথা খারাপ হয়ে গেছে সবার, যে এটা মনে হয় টাইম ট্রাভেল মুভি হবে বা কিছু। সো ওভারঅল ইটস এ ভেরি 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 টিপিক্যাল অ্যাভারেজ ওয়াচ। আমি এটাকে খারাপ বলবো না, বাট ইটস এ দুপুরবেলা খাওয়ার পরে 2-3 ঘন্টা যদি পা উঠায় বসতে হয় এবং টাইম পাস করার জন্য কিছু দেখতে হয়, সো ইটস এ গুড মুভি। সো সবার এত মানে আমার মনে হয় ব্যাকল্যাশ করার কোনো প্রয়োজন নাই, কারণ আমি খুব আশা করেও ছিলাম তাও না, কিন্তু ছিলাম, খুব আশা করেছিলাম, কারণ সালমান খানের মানে মুভিটা দেখার পরে আই থট দ্যাট এটা কোনো পাথ ব্রেকিং কিছু করবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য রিভিউ। এবং আরও একটা জিনিস ইস্যু করে রাখি আমি, সেটা হচ্ছে আপনারা যখন মুভি দেখতেছেন তখন কিন্তু আপনারা মুভির সংগুলা দেখবেন, সংগুলা এনজয়েবল ছিল, অ্যাকশনগুলো খুবই অ্যাভারেজ ছিল বলবো না, খুব আহামরি কিছু ছিল না, মানে লগে পিঠে দা দিয়ে কোপাকুপিচ্ছে, ইট ওয়াজ বেটার, ওকে।
এই আরকি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, আদাব। সবাই ভালো থাকবেন।